ওএস শেখার জার্নিতে এটা আমাদের দ্বিতীয় পর্ব। আমরা এই পর্বে প্রসেস শিডিউলিং নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা প্রসেস কি সেটা জানার চেষ্টা করব। এর দ্বিতীয় ভাগে আমরা প্রসেস টেবল, প্রসেস কন্ট্রোল ব্লক এগুলো নিয়ে আলোচনা করব। এর তৃতীয় পর্বে আমরা প্রসেস ম্যানেজমেন্ট, দেন প্রসেস শিডিউলিং এগুলো দেখব। দেন সিপিইউ শিডিউলিংয়ের কিছু অ্যালগোরিদম আছে, এগুলো আমরা খুব সংক্ষেপে জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য যতটুকু নেওয়া দরকার ততটুকু নিয়ে আলোচনা করব। এবং প্রিএমপ্টিভ, নন প্রিএমপ্টিভ কী জিনিস, দেন ডিসপ্যাচার, শিডিউলার এর মধ্যে পার্থক্য, স্টারভেশন অ্যান্ড এজিং অপারেটিং সিস্টেমে এই কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা আমাদের আজকের পর্বে মেনলি এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা শুরু করছি প্রসেস কি সেই বিষয় নিয়ে। প্রসেস ইন্ট্রোডাকশন। প্রসেস আসলে কি? প্রসেস হচ্ছে, এটা আমরা এইভাবে বলতে পারি, প্রসেস হচ্ছে প্রোগ্রাম ইন অ্যাকশন। প্রোগ্রাম ইন অ্যাকশন। আচ্ছা, এখন এই অ্যাকশন কথাটা সিগনিফিক্যান্ট। এই অ্যাকশন দিয়ে আমি বুঝাচ্ছি যে এটা আসলে অ্যাকশনকে আপনি এইভাবে বলতে পারি যে এক্সিকিউশন আর কি। এক্সিকিউশন মানে হচ্ছে, ধরেন এটা এইভাবে চিন্তা করতে পারি, এক্সিকিউশন মানে হচ্ছে ধরেন মেমোরি, রিসোর্সেস, মানে এটা রানিং আর কি। রানিং এর মানে হচ্ছে মেমোরি ইউজ করবে এবং এর রিসোর্স হচ্ছে ইউজ করবে। এইটাকে আমরা এক্সিকিউশন বলি। অর্থাৎ প্রোগ্রামকে আমরা একটা, আমি যদি অ্যানালজি দেই, প্রোগ্রাম হচ্ছে একটা রেসিপি বুক। এখানে অনেক রান্নার আইটেম কিভাবে লিখতে হয় ইনস্ট্রাকশনগুলো লেখা আছে, এটা হচ্ছে প্রোগ্রাম। বাট ইটস নট রানিং ইয়েট। প্রসেস হচ্ছে যখন ওই রেসিপি অফ বুক থেকে কোনো একটা রেসিপি নিয়ে রান্না করা শুরু করে দিল, তখন সেটা হয়ে যাবে প্রসেস। তাহলে প্রসেস হচ্ছে প্রোগ্রাম প্লাস এক্সিকিউশন। আমরা যদি বর্তমান একটু রিয়েল প্র্যাকটিক্যাল এক্সাম্পলের দিকে যাই, যখন আমরা গুগল ক্রোম ওপেন করি, ইটস এ প্রসেস। এবং আমরা যদি একটা ক্রোমের 3টা উইন্ডোজ ওপেন করি, এর মানে আসলে আমরা 3টা প্রসেস রান করতেছি, অল ফ্রম দ্য সেম প্রোগ্রাম। সো এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হিসেবে বলতে পারি। এছাড়াও আমরা কিছু অ্যানালজি দিতে পারি, যেমন রেসিপি বুকের একটা অ্যানালজি আমরা দিয়েছি। এরকমও হতে পারে, লাইক মাল্টিপল প্রসেসও কিন্তু হতে পারে। প্রোগ্রাম আমরা বলেছিলাম আমাদের অ্যানালজিতে, প্রোগ্রাম হচ্ছে একটা রেসিপি বুক রিটেন ইন এ বুক, রেসিপি রিটেন ইন এ বুক, যেটা এখনও রানিং না। আর প্রসেস হচ্ছে এমন একটা শেফ যে অ্যাকচুয়ালি কুকিং করতেছে ফ্রম এ রেসিপি। তার মানে একটা সেম রেসিপি মাল্টিপল শেফস হচ্ছে একটা সেম রেসিপিতে কাজ করতে পারে অ্যাট দ্য সেম টাইম। তার মানে মাল্টিপল প্রসেস একটা সেম টাইম কোনো একটা প্রোগ্রামে পসিবল। সো আমরা এইভাবে অ্যানালজি দিতে পারি। তার মানে ইন শর্ট, প্রসেস হচ্ছে প্রোগ্রাম ইন এক্সিকিউশন। তাহলে একটা প্রসেসে কি কি জিনিস থাকে সেটা দেখি। সো আমরা যদি প্রসেসে কি কি বিষয় থাকে, এর একটা কোড থাকে, একটা কোড পার্ট থাকে যেটাকে আমরা রেসিপি বলতেছি, টেক্সট সেকশন থাকে, এর একটা স্ট্যাক সেকশন থাকে। স্ট্যাক সেকশনে টেম্পোরারি ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল, ফাংশনগুলো কল হয় এই স্ট্যাক সেকশনে। দেন এর একটা ডেটা সেকশন থাকে, ডেটা সেকশনে গ্লোবাল ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার হয়। এর আরেকটা সেকশন আছে যেমন হিপ,
হিপ এটা আসলে ডাইনামিক মেমোরি, এটা মেইনলি রান টাইমে ক্রিয়েট হয়, মানে অন ডিমান্ডে। ধরেন একটা প্রসেস হঠাৎ করে তার রান টাইমে কোনো কিছু করতে হবে, তখন হিপ কাজে লাগে। এটা আমরা বলতে পারি ধরেন এক্সট্রা, মানে রেস্টুরেন্ট এক্সাম্পল হিসেবে যদি চিন্তা করি, তাহলে এক্সট্রা অর্ডার দেওয়ার পরেও এক্সট্রা একটু গ্র্যাভি দেন বা এক্সট্রা কিছু দেন, এই এক্সট্রা জিনিসটা অন ডিমান্ড বেসিসে এই আমাদের হিপ বা ডাইনামিক মেমোরিতে হচ্ছে আসে, এটা ইউজ হয়। তো আরেকটা কি কি অ্যাট্রিবিউট আছে একটা প্রসেসের, সেগুলো হচ্ছে আমরা দেখি। এটার কিছু অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট, আচ্ছা ফার্স্ট অ্যাট্রিবিউটগুলো স্টোর থাকে কোথায়? অ্যাট্রিবিউটগুলো পিসিবিতে স্টোর থাকে। পিসিবি হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক, আমরা কিছুক্ষণ পরে এটা নিয়ে বিস্তারিত জানব। তো এই কন্ট্রোল ব্লকে প্রসেস আইডি থাকে, আমরা পিআইডি বলছি। এছাড়াও প্রসেস স্টেট থাকে। প্রসেস স্টেট বলতে একটা প্রসেসের কি কি অবস্থা হতে পারে। একটা প্রসেস যখন ফার্স্ট ক্রিয়েট হয়, নিউ অবস্থায় আছে, দেন সে রেডি অবস্থায় থাকতে পারে, সে রানিং অবস্থায় থাকতে পারে, সে ওয়েটিং অবস্থায় থাকতে পারে, সে সাসপেন্ডেড অবস্থায় থাকতে পারে, টার্মিনেটেড অবস্থায় থাকতে পারে। এই যে বিভিন্ন অবস্থা তার, এটা হচ্ছে তার প্রসেস স্টেট। এছাড়াও তার কিছু শিডিউলিং ইনফো থাকতে পারে। শিডিউলিং ইনফো বলতে আমি বলতেছি যে এটার প্রায়োরিটি কেমন, কিউজে, এইগুলো আর কি। এছাড়াও মেমোরি ইনপুট আউটপুট, এই জিনিসগুলো হচ্ছে থাকবে। ইনপুট আউটপুট। তো একটা প্রসেসের লাইফ সাইকেল নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে একটা প্রসেস লাইফ সাইকেল, ওকে, ফার্স্ট একটা প্রসেস হচ্ছে ক্রিয়েশন, দেন সে রেডি স্টেটে যেতে পারে, রেডি স্টেট থেকে রানিং স্টেটে যাওয়া যায়, দেন ওয়েটিং স্টেট, কোনো একটা ইন্টারাপশন চলে আসছে, একটা সময় প্রসেসটা হচ্ছে টার্মিনেশনে যায়, টার্মিনেশন। তো আমরা যারা লিনাক্স ইউজ করি তারা হচ্ছে ফর্ক সিস্টেম কল ইউজ করে প্রসেস ক্রিয়েশনের জন্য। এছাড়াও উইন্ডোজের জন্য ক্রিয়েট প্রসেস, এটা হচ্ছে উইন্ডোজের সিস্টেম কল, ক্রিয়েট প্রসেস। ডিলিশনের জন্য এরকম আছে, ধরেন এক্সিট, অ্যাবর্ট, কিল, রাইট, হোয়াট এভার সিস্টেম কলগুলা। তো এটাই হচ্ছে প্রসেসের একটা ইন্ট্রোডাকশন আর কি। পরবর্তী পার্টে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে ওকে, এখন আমরা আলোচনা করব প্রসেস টেবল অ্যান্ড কন্ট্রোল ব্লক নিয়ে। সো প্রসেস কন্ট্রোল ব্লক আসলে কি? পিসিবি, প্রসেস কন্ট্রোল ব্লক, এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি। এটা হচ্ছে একটা আইডেন্টিটি কার্ড প্লাস ডায়েরি। এটা হচ্ছে একটা আইডেন্টিটি কার্ড, আইডেন্টিটি, oh well I have missed the spelling, let me correct, sorry, let me correct it. Okay, সো এটা একটা আইডি কার্ড আর কি। ওকে, আইডি কার্ড প্লাস এটা একটা ডায়েরি, এইভাবে চিন্তা করতে পারি। মানে পিসিবি হচ্ছে আইডেন্টিটি কার্ড অ্যান্ড ডায়েরি অফ এ প্রসেস। তার মানে ও কী করে? ও এভরিথিং স্টোর করে। একটা প্রসেস সম্পর্কে ওএসের যা যা জানা দরকার তার সব কিছুই সে স্টোর করে। এর মাঝে আইডি, স্টেট, মেমোরি, ফাইলস, রেজিস্টার সবই তো থাকে। এগুলোই ওএসের হচ্ছে জানা দরকার। এবং অপারেটিং সিস্টেমে একটা পার্ট আছে, এটা হচ্ছে আমরা বলি প্রসেস টেবিল।
প্রসেস টেবিল। প্রসেস টেবিল হচ্ছে একটা বিগ ক্যাবিনেট চিন্তা করতে পারি, যেখানে ওএস এই সব পিসিবিগুলোকে হচ্ছে জমা রাখে। তার মানে আমি এভাবে চিন্তা করতে পারি যে উইদাউট পিসিবি অ্যান্ড প্রসেস টেবিল ওএস জানবে না কে কোথায় কি করতেছে। সো ওএস যদি প্রসেসকে ট্র্যাক করতে চায় তাহলে তার এই পিসিবি লাগবে এবং প্রসেস টেবিলটা হচ্ছে লাগবে। পিসিবি হচ্ছে অ্যাক্টস লাইক অ্যান আইডি কার্ড প্লাস এ ডায়েরি, এর মাঝে কিছু ইনফরমেশন থাকে। অ্যান্ড প্রসেস টেবিল হচ্ছে এই অল পিসিবি, যত পিসিবি আছে সবগুলো প্রসেস টেবিলে হচ্ছে জমা থাকে, এইটুকু। সো আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলে চলে আসতে পারি। যেমন আমরা ধরেন আমরা হচ্ছে একটা এয়ারপোর্ট হচ্ছে রান করতেছি। তো প্রত্যেক প্যাসেঞ্জারের কি থাকবে? একটা পাসপোর্ট থাকবে। আমরা সেই পাসপোর্টকে পিসিবির সাথে চিন্তা করতে পারি। সেই পাসপোর্টে কি থাকতে পারে? দেয়ার আইডি থাকতে পারে, ট্রাভেল হিস্ট্রি থাকতে পারে, পারমিশনস থাকতে পারে। এই যে ইনফরমেশনগুলো, এগুলো পাসপোর্টে থাকে। সো আমি বলতেছি এই পাসপোর্টটা হচ্ছে পিসিবির মতো কাজ করে। ইমিগ্রেশন অফিসার সে তার একটা কম্পিউটার থাকবে বা একটা রেজিস্টার থাকবে, যেখানে এই সব পাসপোর্টগুলোর তথ্য রেকর্ড করবে টু ট্র্যাক দ্য অ্যাক্টিভিটিস, রাইট? সো আমরা ইমিগ্রেশন অফিসারের যে রেজিস্টার, এটাকে আমরা প্রসেস টেবিলের সাথে চিন্তা করতে পারি। সো জাস্ট লাইক দ্যাট, the OS uses the PCB and process table to track all the process. So এটাকে আমরা আরো অনেকভাবে অ্যানালজি দাঁড় করাতে পারি। আপাতত আমরা ওইরকম অ্যানালজির দিকে যাচ্ছি না, আমরা সরাসরি একটু ডিটেলসে চলে যাচ্ছি। একটা পিসিবিতে কি থাকে আসলে? পিসিবিতে পয়েন্টার থাকে। পয়েন্টার হচ্ছে একটা পজিশন সেভ করে রাখে, মানে ফর রিজিউমিং লেটার, একটা প্রসেস আবার পুনরায় শুরু হবে তার জন্য তার একটা মেমোরি অ্যাড্রেস সেভ করে রাখার দরকার হয়, সেটা হচ্ছে তার পয়েন্টার। সেইখানে পয়েন্ট করে রাখবে। তার একটা স্টেট থাকবে, অর্থাৎ এই প্রসেসটা কি রানিং অবস্থায় আছে, রেডি অবস্থায় আছে, ওয়েটিং অবস্থায় আছে, এটসেট্রা। এই বিষয়গুলো এই স্টেটে থাকবে। এরপর একটা প্রসেস আইডি সে কন্টেইন করে, এটা হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার প্রসেসের। প্রোগ্রাম কাউন্টার থাকে, ওকে। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে এখানে নেক্সট কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে এটা স্টোর থাকে। তারপর এখানে থাকে রেজিস্টার, রেজিস্টার মেনলি ভ্যালু, সিপিইউ যে ভ্যালু স্টোর করে আর কি, সোজা কথা। কিছু মেমোরি ইনফো থাকে, মেমোরি ইনফো লাইক এখানে পেজ টেবলস থাকে, সেগমেন্ট টেবলস স্টোর থাকে। এবং এই প্রসেস কোন কোন ফাইল, কোন কোন ডিভাইস ইউজ করতেছে, এই ইনফরমেশনগুলোও হচ্ছে স্টোর থাকে। সো এটা হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লকে এই জিনিসগুলো হচ্ছে থাকে। তো এই পিসিবির অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ অফ পিসিবির অ্যাডভান্টেজ হচ্ছে এটা আসলে কি করে, এটা খুবই ডিটেলস ইনফরমেশন স্টোর করে। এবং যেহেতু খুবই ডিটেলস ইনফরমেশন এখানে থাকে, ফলে কনটেক্সট সুইচিং হচ্ছে ইজি হয়, স্মুথ হয়। পজ, রিজিউম এগুলো খুবই স্মুথলি করা যায়। এবং যেহেতু খুবই ডিটেলস ইনফরমেশন থাকে, সো আমাদের আসলে শিডিউলিং করতে সুবিধা হয়। কারণ এখানে প্রায়োরিটি, তার যে কোয়ান্টাম ইনফো, এগুলো যদি থাকে অলরেডি, তাহলে আমাদের শিডিউলিং অ্যালগোরিদমগুলো ইউজ করতে সুবিধা হবে। এবং যেহেতু
কোন কোন ফাইল, কোন কোন মেমোরি, কোন কোন ডিভাইস এই প্রসেস ইউজ করতেছে, এই ইনফরমেশনগুলো স্টোর থাকে। সুতরাং আমরা বলতে পারি রিসোর্স ট্র্যাক করার জন্য এটা কাজে দেয়। তার মানে মোটা দাগে আমরা তিনটা অ্যাডভান্টেজ হচ্ছে বলতে পারি, 3-4টা অ্যাডভান্টেজ হচ্ছে বলতে পারি। স্টোরস process details, then context switching এ সাহায্য করে, context switching, and সে scheduling এ সাহায্য করে এবং track resources, so resource tracking এ সে সাহায্য করে, রিসোর্স ট্র্যাকিং এও এটা সাহায্য করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটার ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি? যেহেতু অনেক ইনফরমেশন হচ্ছে স্টোর রাখে, তার মানে অনেক বেশি মেমোরি ইউজ হয়, আর কনটেক্সট সুইচিংয়ে অনেক সময় টাইম লাগে, আর ইনফরমেশন যেহেতু স্টোর করে রাখে তার মানে সিকিউরিটি রিস্ক হচ্ছে থেকেই যায়। সো আমরা তিনটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এরকম বলতে পারি। Disadvantage: uses extra memory, and context switching takes time. And security risk তো থাকেই। সো যদি প্রোটেক্টেড না থাকে তাহলে সিকিউরিটি রিস্ক থাকবে আর কি। সিকিউরিটি রিস্ক, ওকে। এইবার আমরা আলোচনা করব প্রসেস টেবিল নিয়ে, যে প্রসেস টেবিল আসলে কি। প্রসেস টেবিল খুব সহজে যদি বলি তাহলে এটা হচ্ছে কালেকশন অফ all PCBs, তার মানে পিসিবিতে যে ইনফরমেশনগুলো থাকে লাইক পিআইডি, স্টেট, প্রোগ্রাম কাউন্টার, শিডিউলিং ইনফরমেশন, রিসোর্সেস ইনফরমেশন, সিকিউরিটি ইনফরমেশন, এই যত ইনফরমেশনগুলো পিসিবিতে থাকে সেই সবগুলো আসলে প্রসেস টেবিলে থাকে, কারণ প্রসেস টেবিল হচ্ছে দ্য বিগ ক্যাবিনেট যেখানে সব পিসিবি থাকে, রাইট? অ্যাডভান্টেজটা কি এই প্রসেস টেবিলের? এটার অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু সব পিসিবি একটা জায়গায় স্টোর আছে, তার মানে সবগুলা প্রসেস একটা জায়গা থেকে ট্র্যাক করা সম্ভব, এবং সব কিছু যেহেতু একটা সেন্ট্রাল প্লেসেই আছে, তার মানে ওএস আসলে একটা সিঙ্গল প্লেস ইউজ করেই শিডিউলিং করতে পারবে, রিসোর্স অ্যালোকেশন করতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। এবং ওয়ান সেন্টার পয়েন্ট আমাদেরকে আসলে ডিবাগিং এবং মনিটরিংয়েও সহায়তা করে। সো অ্যাডভান্টেজগুলো আমরা এভাবে বলতে পারি। এটার অ্যাডভান্টেজ হচ্ছে ট্র্যাকস অল প্রসেস ইন ওয়ান প্লেস, হেল্পস ওএসকে শিডিউলিংয়ে সাহায্য করে, শিডিউলিং, তারপর দেন রিসোর্স অ্যালোকেশনে সাহায্য করে, দেন মাল্টিটাস্কিংয়ে হচ্ছে সাহায্য করে, এবং ওয়ান সেন্টার প্লেস ও হচ্ছে ডিবাগিং এবং মনিটরিংয়ে হচ্ছে সাহায্য করে। সো এগুলো তো আমরা জানলাম হচ্ছে প্রসেস টেবিলের অ্যাডভান্টেজ। সো হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ? যেহেতু
অনেক বেশি ইনফরমেশন থাকে, সবগুলো পিসিবি এখানে স্টোর করা থাকে, তার মানে এটার অনেক বেশি মেমোরি দরকার হয়। আর যেহেতু একটা জায়গায় অনেক বেশি ইনফরমেশন, এটা আপডেট করা বা সার্চ করা এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, এবং ওএসের জন্য এটা একটা ওভারহেড, ওএসের জন্য একটা এক্সট্রা ওয়ার্ক হচ্ছে অ্যাড করে। সো আমরা এইভাবে বলতে পারি ডিসঅ্যাডভান্টেজগুলো। ফার্স্ট, টেক্স memory. Updating searching becomes slower যখন প্রসেস হচ্ছে অনেক বেশি থাকবে, এবং এক্সট্রা ওয়ার্ক হচ্ছে অ্যাড করে, adds extra work for OS. সো এইগুলো ছিল আমাদের ডিসঅ্যাডভান্টেজ। সো নেক্সট আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু প্রসেস ম্যানেজমেন্ট। এবার আমরা আলোচনা করব প্রসেস ম্যানেজমেন্ট নিয়ে আর কি। প্রসেস ম্যানেজমেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা পার্ট, যেখানে প্রসেস ক্রিয়েশন থেকে শুরু করে প্রসেস টার্মিনেশন পর্যন্ত ওভারঅল সব কিছু ম্যানেজ করা হয়। সো এটা হচ্ছে, ধরেন আপনি মাল্টিপল অ্যাপ হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আপনি রান করতেছেন কোনো একটা সিস্টেমে। ওএস কি করে? ওএস এইটা ইনশিওর করে যে তারা সবাই যেন রিসোর্স ফেয়ারলি পায়, এবং একজন আরেকজনের মধ্যে যেন কোনো কনফ্লিক্ট না হয়, ডোন্ট ইন্টারফেয়ার উইথ ইচ আদার, অ্যান্ড পুরো সিস্টেমটাকে স্মুথ অ্যান্ড রেসপন্সিভ করে রাখে। আমরা যদি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের দিকে যাই, আপনার স্মার্টফোনের কথা চিন্তা করেন। স্মার্টফোনে ধরেন আপনি মিউজিক শুনতেছেন, আবার একই সাথে ইনস্টাগ্রামে স্ক্রল করতেছেন, হঠাৎ করে হোয়াটসঅ্যাপ থেকে একটা কল আসছে। ওএস কি করবে? ওএস এইটা ইনশিওর করবে যে প্রত্যেকটা টাস্ক যেন স্টাক হয়ে না যায়, প্রত্যেকেই যেন রিসোর্স পায়, এবং আপনার পুরো সিস্টেমটা যেন রেসপন্সিভ থাকে, রাইট? তার মানে আসলে প্রসেস ম্যানেজমেন্টে কী কী বিষয় আছে? একটা হচ্ছে প্রসেস ক্রিয়েশন, প্রসেস ক্রিয়েশন অ্যান্ড টার্মিনেশন, CPU শিডিউলিং, context switching. সো ও হচ্ছে কনটেক্সট সুইচিংয়ে সাহায্য করে, ডেডলক হ্যান্ডলিং করে, এছাড়াও প্রসেস সিঙ্ক্রোনাইজেশন করে, ইন্টারপ্রসেস যে কমিউনিকেশন আছে এগুলোও সে ম্যানেজ করে। ইন্টারপ্রসেস কমিউনিকেশন সো সবই তো করে, অনেক কাজ করে। আচ্ছা, এবার আমরা কিছু শিডিউলিং অ্যালগোরিদম সম্পর্কে হচ্ছে জানব। তার আগে প্রসেস শিডিউলারটা কী জিনিস? প্রসেস শিডিউলার হচ্ছে 3 ধরনের হয়। একটা হচ্ছে লং টার্ম শিডিউলার বলি আমরা। লং টার্ম শিডিউলার হচ্ছে এই শিডিউলার ডিসাইড করে
যে কোন জবস অর প্রসেস অর টাস্ক মেমোরি হতে হচ্ছে অ্যাক্সেস পাবে। এছাড়াও শর্ট টার্ম শিডিউলার আছে। শর্ট টার্ম শিডিউলার এটা ডিসাইড করে যে কে এখন সিপিইউটা পাবে, সিপিইউ টাইম পাবে। আর আর আছে হচ্ছে মিডিয়াম টার্ম শিডিউলার। মিডিয়াম টার্ম শিডিউলার এটা মেইনলি পজ বা রেজিউমের টাস্ক হচ্ছে পজ বা রেজিউম করে ব্যালেন্স রাখার জন্য। তো 3 ধরনের শিডিউলার হচ্ছে ওএসে পাওয়া যায় এবং এখানে বেশ কিছু শিডিউলিং অ্যালগোরিদম আছে। শিডিউলিং অ্যালগোরিদম যেমন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে রিকোয়েস্ট করবে সে আগে পাবে। শর্টেস্ট জব ফার্স্ট, তারপরে রাউন্ড রবিন। আচ্ছা আমরা একটু এগুলোকে বিস্তারিত লিখি। শর্টেস্ট জব ফার্স্ট, রাউন্ড রবিন। রাউন্ড রবিন এছাড়া প্রায়োরিটি শিডিউলিং আছে। প্রায়োরিটি শিডিউলিং হচ্ছে হাই প্রায়োরিটি গেটস দ্য রিসোর্স ফার্স্ট। এছাড়া আরেকটা আছে মাল্টি লেভেল কিউজ। মাল্টি লেভেল কিউজ। তো আমরা আসলে বাস্তব জীবনে অনেক এই শিডিউলিংয়ের মধ্যে দিয়ে যাই। আমরা আসলে যখন রিয়েল লাইফে কোনো সিস্টেম ইউজ করি তখন কোনো সিঙ্গেল টাস্ক করি না, আমরা একই সাথে অনেকগুলো প্রসেস রানিং হয়, ব্যাকগ্রাউন্ডে অনেক প্রসেস রানিং অবস্থায় থাকে, একই সাথে অনেকগুলো ট্যাব ওপেন করি। সো এই সব কিছুর জন্য রিসোর্স এক্সেসের প্রয়োজন হয়, প্রত্যেকটা প্রসেসের জন্য রিসোর্স লাগে। আর এই রিসোর্স ম্যানেজ করার জন্য শিডিউলিং অ্যালগোরিদম হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ সিস্টেম হচ্ছে ক্র্যাশ করবে। ওকে, এখন আমরা আলোচনা করব সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম নিয়ে হচ্ছে আলোচনা করব। ধরেন আপনারা, ওকে আমরা এখন আলোচনা করব সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম নিয়ে। ধরেন আপনারা একটা খুবই বিজি একটা চেক আউট কাউন্টারের সামনে আছেন, অনেক কাস্টমার কিন্তু একজন মাত্র ক্যাশিয়ার অ্যাভেলেবল আছে। কে আগে যাবে এবং আমরা কিভাবে এই যে এতগুলা কাস্টমার, এই লাইনটা কিভাবে আমরা এফিশিয়েন্টলি ম্যানেজ করব, এইটাই আসলে শিডিউলিং অ্যালগোরিদমের কাজ। আপনারা যারা মেট্রো ইউজ করেন, মেট্রো ট্রেনের ক্ষেত্রে দেখবেন অনেক যাত্রী টিকিট কাটার জন্য বিরাট বড় লাইন ধরে দাঁড়া থাকে। সো এইগুলো ইফেক্টিভ ম্যানেজমেন্ট হচ্ছে শিডিউলিংয়ের কাজ। সিপিইউ শিডিউলিং হচ্ছে আমাদের যত রানিং প্রসেস থাকবে সেগুলোকে রিসোর্স দেওয়া এবং সবগুলোকে স্মুথলি রান করার জন্য একটা শিডিউলিং অ্যালগোরিদম লাগবে। এটাই হচ্ছে শিডিউলিং। সিপিইউ শিডিউলিং হচ্ছে ওএস ডিসাইড করে যে কোন প্রসেসটা সিপিইউ পাবে নেক্সটে, কোন প্রসেসটা হচ্ছে which process gets the CPU next, এটা হচ্ছে ওএস ডিসাইড করে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমের মাধ্যমে। কেন করে? কারণ সিপিইউ হচ্ছে একমাত্র কাজ করতে পারে ওয়ান টাস্ক অ্যাট এ টাইম, কিন্তু অনেকগুলা টাস্ক হচ্ছে লাইনে দাঁড়ায় থাকতে পারে ওই সিপিইউটা নেওয়ার জন্য। তাহলে কাকে দিব আমরা? এই যে দেওয়া নেওয়ার যে প্রক্রিয়া, এটা শিডিউলিং ছাড়া ইম্পসিবল টু ম্যানেজ। তাহলে আমাদের গোলটা কি? সিপিইউ শিডিউলিংয়ের গোল কি হবে? এটার গোল হবে যে ম্যাক্সিমাইজ সিপিইউ ইউটিলাইজেশন, ম্যাক্সিমাইজ সিপিইউ utilization and minimize response and waiting time. Minimize
রেসপন্স অ্যান্ড ওয়েটিং টাইম। তো এখানে কিছু টার্মিনোলজি আছে, এগুলো আমাদের আসলে একটু বুঝতে হবে। কিছু টার্ম আছে এবং ওই টার্মগুলোর কিছু মিনিং এবং সেই রিলেটেড কিছু ফর্মুলা যদি থাকে সেটা। তো ফার্স্ট হচ্ছে অ্যারাইভাল টাইম। এটা তো বোঝাই যাচ্ছে। অ্যারাইভাল টাইম হচ্ছে যখন প্রসেস রেডি কিউতে এন্টার করে। ধরেন পি হচ্ছে প্রসেস এই রেডি কিউতে এন্টার করলো, সেটাই হচ্ছে অ্যারাইভাল টাইম। এবং কমপ্লিশন টাইমটা কি হবে? কমপ্লিশন টাইম হচ্ছে যখন প্রসেস তার এক্সিকিউশন হচ্ছে শেষ করলো, যখন প্রসেস হচ্ছে ফিনিশেস দ্য এক্সিকিউশন, এইটাই হচ্ছে তার কমপ্লিশন টাইম। আরেকটা রয়েছে বার্স্ট টাইম। বার্স্ট টাইমটা কি? বার্স্ট টাইম হচ্ছে সিপিইউ, একটা প্রসেসের কতটুকু সিপিইউ টাইম লাগবে সেটা হচ্ছে তার বার্স্ট টাইম। সিপিইউ টাইম required, এটা হচ্ছে বার্স্ট টাইম। Another terminology is turnaround time. Turnaround time হচ্ছে টোটাল টাইম, একটা প্রসেস তার অ্যারাইভাল টাইম থেকে কমপ্লিশন টাইম পর্যন্ত কতটুকু সময় সে ওই সিস্টেমে স্পেন্ড করবে সেটার একটা সময়। সো টোটাল টাইম ইন সিস্টেম, এটার ফর্মুলা আমি এভাবে বলতে পারি। কমপ্লিশন টাইমকে আমরা সিটি দিয়ে প্রকাশ করি এবং অ্যারাইভাল টাইমকে যদি এটি দিয়ে প্রকাশ করি তাহলে টার্নারাউন্ড হচ্ছে সিটি মাইনাস এটি। আরেকটা আছে ওয়েটিং টাইম, মানে কতটুকু ওয়েট করা হয়েছে, সিপিইউ কতটুকু ওয়েট করবে। এটা হচ্ছে টার্নারাউন্ড টাইম, যেটা টি বলতেছি, সেটা থেকে বার্স্ট টাইমটা আমরা যদি মাইনাস করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তার ওয়েটিং টাইম। তাহলে ফার্স্ট আচ্ছা, এরকম একটা প্রশ্ন করি যে শিডিউলিং তাহলে কেন প্রয়োজন? এই প্রশ্নটা যদি আসে, উইদাউট শিডিউলিং অনেক সময় এমন হইতে পারে যে সিপিইউ কোনো কাজ করতেছে না, বসে আছে, তাহলে ওয়েস্ট অফ রিসোর্স। আবার সিপিইউ কাজ করতেছে কিন্তু অনেকগুলো প্রসেস সিপিইউকে পাচ্ছেই না, এটাও কিন্তু ওয়েস্ট অফ প্রসেস। সো এই এফিশিয়েন্টলি যদি আমরা শিডিউলিং না করি তাহলে আমরা বেটার সিপিইউ ইউটিলাইজেশন পাবো না এবং বেটার থ্রুপুটও হচ্ছে আমরা পাবো না। সো শিডিউলিংয়ের গোল হচ্ছে ম্যাক্সিমাইজ সিপিইউ ইউটিলাইজেশন অ্যান্ড মিনিমাইজ দ্য ওয়েটিং টাইম। সো কয় ধরনের শিডিউলিং হতে পারে? নর্মালি শিডিউলিং হচ্ছে দুই রকম হয়, আমরা এইভাবে বলতে পারি। টাইপস অফ শিডিউলিং, মোটা থাকে। একটাকে আমরা বলি হচ্ছে প্রিএমপ্টিভ, আর এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ। প্রিএমপ্টিভ হচ্ছে, এটা হচ্ছে এমন একটা, মানে ধরেন সিপিইউ হচ্ছে একটা প্রসেসকে দেওয়া আছে, ওই প্রসেস রানিং অবস্থায় অন্য একটা সিপিইউ এসে অন্য একটা প্রসেস এসে ওই সিপিইউকে রিকোয়েস্ট করতেছে ওর লাগবে। সো যেই প্রসেসের কাছে সিপিইউটা ছিল তার কাছ থেকে সিপিইউ নিয়ে আরেকজনকে দেওয়া, এটা হচ্ছে প্রিএমপ্টিভ। মানে হাই প্রায়োরিটি প্রসেস যখন আসবে তখন রানিং প্রসেস থেকে সিপিইউ নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে আমরা প্রিএমপ্টিভ বলি।
আর নন প্রিএমটিভ হচ্ছে একবার যেই প্রসেস সিপিইউ পেয়েছে সে রান করতে থাকবে যতক্ষণ না সে ফিনিশ হয়, অথবা ইনপুট আউটপুটের জন্য অপেক্ষা না করে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে এটা রান করতেই থাকবে। এটা হচ্ছে নন প্রিএমটিভ। তো আমরা শিডিউলিং অ্যালগোরিদম সম্পর্কে একটু খুবই খুবই সংক্ষেপে কিছু কিছু জিনিস হচ্ছে জানবো। অ্যালগোরিদমের নাম থাকবে এখানে, আমরা একটা টেবিল বানাই, অ্যালগোরিদম হাউ ইট ওয়ার্কস। এটা কি প্রিএমটিভ হবে? প্রিএমটিভ। এটা কি স্টারভেশন হবে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্টারভেশনটা কি জিনিস। ধরেন একটা প্রসেস আসছে কিন্তু সিপিইউ আরেকজনের কাছে, আরেকটা প্রসেসের কাছে, এবং এটা অনেক সময় চলে যাচ্ছে। একজন এমন এক হাই প্রায়োরিটি প্রসেস, সে একাই সব সিপিইউ টাইপ নিয়ে যাচ্ছে, আরেকজন যে এসে বসে আছে তাকে সিপিইউ দেওয়াই যাচ্ছে না। তাহলে যে সিপিইউ পাচ্ছে না তার জন্য এটা হচ্ছে স্টারভেশন। তো স্টারভেশন আর এটা হচ্ছে পারফরম্যান্স। এটা পারফরম্যান্স আর কি। স্টারভেশন, প্রিএমটিভ, হাউ ইট ওয়ার্ক অ্যালগোরিদম, এইভাবে আমরা একটা টেবিল বানাই। ফার্স্ট হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা যে প্রথমে আসবে সেই হচ্ছে ফার্স্টে সিপিইউ হচ্ছে পাবে। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভস। এটা কি প্রিএমটিভ? নো, এটা প্রিএমটিভ না। এখানে কি স্টারভেশন হওয়ার কোনো সুযোগ আছে? না, স্টারভেশন হওয়ার এখানে কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্টে আসবে এক্সিকিউশন করে চলে যাবে, আরেকজন আসবে, এভাবে চলতে থাকবে। স্টারভেশনের তো সুযোগ নাই, রাইট? স্টারভেশন হয় কখন? মনে করেন একটা হাই প্রায়োরিটি প্রসেস চলতেছে, এর মাঝে একটা লো প্রায়োরিটি প্রসেস এসে বসছে, সে তো সিপিইউ পাচ্ছে না। ওই হাই প্রায়োরিটি প্রসেস তার কাজ শেষ করে যাওয়ার আগেই আরেকটা হাই প্রায়োরিটি প্রসেস যদি চলে আসে, তাহলে লো প্রায়োরিটি প্রসেস তো সিপিইউ পাবেই না। দ্যাট ইজ দ্য স্টারভেশন, রাইট? কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে তো অলওয়েজ আসতেছে যে ফার্স্টে সে তার প্রসেস ফিনিশ করেই যাচ্ছে। সো এখানে স্টারভেশন হওয়ার সুযোগ নাই। তো এটা খুবই সিম্পল এবং এটা খুবই স্লো। আর এটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, এসজিএফ বলি আমরা। এটা হচ্ছে শর্টেস্ট সিপিইউ বার্স্ট টাইম আর কি, মানে যার সিপিইউ বার্স্ট টাইম সবচেয়ে কম হবে সে হচ্ছে আগে সিপিইউ পাবে। শর্টেস্ট সিপিইউ বার্স্ট টাইম। এখন প্রশ্ন হচ্ছে এটা কি প্রিএমটিভ? নো, এটা প্রিএমটিভ না, কারণ এখানে শর্টেস্ট সিপিইউটাই হচ্ছে পাবে, আর এবং সে শেষ করা পর্যন্ত এটা চলতে থাকবে। এখানে স্টারভেশন হওয়ার সুযোগ আছে? ইয়েস, সুযোগ আছে, কারণ যেহেতু শর্টেস্ট সিপিইউ বার্স্ট টাইম এখানে সিলেক্ট করতেছে, তার মানে লংগেস্ট সিপিইউ বার্স্ট টাইম যার থাকবে সে সম্ভবত সিপিইউ পাবেই না, তখন একটা স্টারভেশনের সম্ভাবনা চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে এটা মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইম, এটার পারফরমেন্স হচ্ছে মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইম। তো মোটামুটি খারাপ না। এরপর আরেকটা হচ্ছে শর্টেস্ট, এটাকে কি বলবো, ওকে, 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 এস আর টিএফ। এটা হচ্ছে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, অর্থাৎ যার রিমেইনিং টাইম হচ্ছে কম থাকবে তারই হচ্ছে আগে সিপিইউ পাবে। এটা হচ্ছে এসজিএফেরই প্রিএমটিভ ভার্সন। সো প্রিএমটিভ আমরা এসজিএফ বলতে পারি। এখানে এটা যেহেতু প্রিএমটিভ, অবশ্যই প্রিএমটিভ, এবং এখানে স্টারভেশনের সুযোগ নাই। এটা খুব ভালো, এবং শর্ট জবস হচ্ছে প্রেফার্ড অবস্থায় এটা ভালো কাজ করে। আরেকটা আছে রাউন্ড রবিন। আর এক্ষেত্রে কিছু ফিক্সড টাইম কোয়ান্টাম থাকে
এটা ফেয়ার শেয়ারিং হয়, অর্থাৎ প্রত্যেককেই আমি একটা ফিক্সড টাইম হচ্ছে দিতে থাকবো এবং এটা রাউন্ড রবিন মানে সার্কুলার ভাবে ঘুরতে থাকবে। সো একটা সময় এটা শেষ হবে। সো এটা খুবই ফেয়ার, শেয়ারিংটা ফেয়ার হয়। ফিক্সড টাইম, fixed time, quantum and fair sharing. তো এখানে এটা তো অবশ্যই প্রিএমটিভ, কারণ ফিক্সড টাইম এবং স্টারভেশনের সুযোগ নাই। এটা গুড ফর টাইম শেয়ারিং, গুড ফর টাইম শেয়ারিং। এছাড়া আরও ছিল আমাদের প্রায়োরিটি শিডিউলিং ছিল আরেকটা, অর্থাৎ হাই প্রায়োরিটি গেটস দ্য সিপিইউ ফার্স্ট। সো হাই প্রায়োরিটি ফার্স্ট হচ্ছে সিপিইউ পাবে, প্রায়োরিটি ফার্স্ট। এটা কি প্রিএমটিভ? এটা প্রিএমটিভ হতে পারে, হাই প্রায়োরিটি যেহেতু পাচ্ছে, কিন্তু এখানে স্টারভেশনের সুযোগ আছে, কারণ অলওয়েজ হাই প্রায়োরিটি পাচ্ছে। সো লো প্রায়োরিটির কী হবে? ও তো স্টারভেশনের ইয়াতে চলে যাবে। সো এটা পারফরমেন্স অবশ্যই ভালো না, স্টারভেশন পসিবল। আচ্ছা, আরেকটা হচ্ছে মাল্টি লেভেল কিউজ। এটা মাল্টি লেভেল কিউজ, এটা কিউজ তৈরি হয় প্রায়োরিটি বেসিসে, কিউজ বাই প্রায়োরিটি। এখানেও প্রিএমটিভ হতে পারে এটা, এবং এখানেও স্টারভেশন পসিবল, বাট এটা ভালো কাজ করে মিক্সড ওয়ার্কলোডসে, ভালো কাজ করে, এফিশিয়েন্ট ফর মিক্সড ওয়ার্কলোডস। ওকে, তো আমরা জাস্ট একটা এক্সাম্পল হচ্ছে দেখবো এগুলো আসলে কিভাবে কাজ করে। তো এক্সাম্পল হিসেবে আমরা হচ্ছে প্রিএমটিভ এসজিএফ এটা বাছাই করতেছি। প্রিএমটিভ খুবই সংক্ষেপে আলোচনা করব। তো এখানে ধরেন একটা প্রসেস আছে, তার অ্যারাইভাল টাইম, তার বার্স্ট টাইম এরকম দেওয়া আছে। প্রসেস 0-র জন্য 0, এটা 9। প্রসেস 1-এর জন্য 1, এটা 4। প্রসেস 2-এর জন্য 2, এটা 9, এরকম আছে আর কি। তো আমরা যখন ফার্স্টে কী হবে, প্রসেস সে স্টার্ট করবে, P0 সিপিইউ পাবে অ্যাট 0 মিলি সেকেন্ডে। 1 সেকেন্ড পরে কিন্তু P1 চলে আসবে, এবং P1-এর বার্স্ট টাইমটা দেখেন কম না P0-র চেয়ে, তাহলে সে তখন আবার শুরু করবে। তাহলে P1 arrives at 1 millisecond, এবং যেহেতু এটা শর্টার বার্স্ট টাইম, সো P0 কি হবে, P0 হচ্ছে প্রিএম্পট হয়ে যাবে, প্রিএম্পটেড। তাহলে P1টা কমপ্লিট করবে তার কাজ। P1 completes, দেন আবার P0 হচ্ছে রেজিউম করবে। কেন? কারণ রিমেইনিং টাইম হিসেবে P0টাই হচ্ছে তখন কম, এজন্য এটা তখন আগে হবে। এবং একদম লাস্টে হচ্ছে P2 রানস লাস্ট। এটা আমরা এইভাবে, এখান থেকে আপনারা অ্যাভারেজ ওয়েটিং টাইম, তারপরে টার্ন অ্যারাউন্ড টাইম, এগুলো ক্যালকুলেশন করা যায়। সাধারণত একটা টেবিল ইউজ করে এগুলো করলে সুবিধা। তো আমরা এটা বলতে পারি যে এই শিডিউলিং আসলে খুব ইম্পর্ট্যান্ট। শিডিউলিং ছাড়া সিপিইউ ম্যাক্সিমাম ইউটিলাইজেশন আমরা করতে পারবো না, এবং আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম এটা যেহেতু আমাদের কমাইতে হবে, এটার জন্য আমাদের সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম হচ্ছে লাগবে। ওকে, এবার আমরা আলোচনা করব প্রিএমটিভ ভার্সেস নন প্রিএমটিভ in CPU scheduling algorithm. So
ধরেন ইমাজিন যে আপনি খুবই ব্যস্ত একটা রান্নাঘরে আছেন এবং একজনই মাত্র শেফ আপনার সাথে আছে। প্রিএমটিভ শিডিউলিং হচ্ছে ওই শেফ যা করতেছিল, ধরেন একটা ডিশ সে রান্না করতেছে, সে এটা থেমে যাবে এবং শুরু করবে আরেকটা ডিশ ফর অ্যান আর্জেন্ট অর্ডার। মনে করেন সে রুটি বানাইতেছিল, এখন একজন ভিআইপি কাস্টমার হিসাব তাকে বললো যে এখন তার বার্গার লাগবে, তখন সে রুটি বানানো বন্ধ করে বার্গার বানানো শুরু করবে। এই যে ইন্টারাপশন অ্যান্ড স্টার্ট অ্যানাদার প্রসেস, এইটা হচ্ছে প্রিএমটিভ শিডিউলিং। আর নন প্রিএমটিভ শিডিউলিং হচ্ছে শেফ রুটি বানানো আগে শেষ করবে, অর্থাৎ হি ফিনিশেস দ্য কারেন্ট ডিশ বিফোর টেকিং দ্য নেক্সট অর্ডার। আগে রুটি বানানো সে শেষ করবে, দেন সে বার্গার বানানোর দিকে যাবে। এটা হচ্ছে নন প্রিএমটিভ শিডিউলিং। আমরা অলরেডি জানি সিপিইউ শিডিউলিং মূলত সিপিইউ ইউটিলাইজেশনে, ম্যাক্সিমাম ইউটিলাইজেশনে হচ্ছে কাজ করে, এবং এটা মেইন গোল হচ্ছে আমাদের ওয়েটিং অ্যান্ড রেসপন্স টাইমটাকে মিনিমাইজ করা। এটা হচ্ছে সিপিইউ শিডিউলিংয়ের গোল। এবং আমরা এটাও জানি যে শিডিউলিং হচ্ছে দুই রকম হইতে পারে, একটা হচ্ছে প্রিএমটিভ শিডিউলিং আর একটা হচ্ছে নন প্রিএমটিভ শিডিউলিং। অলরেডি আমরা বলে ফেলছি প্রিএমটিভ শিডিউলিং কি। তবুও যদি একটু ডিটেলসে আলোচনা করতে যাই, প্রিএমটিভ শিডিউলিং, প্রিএমটিভ শিডিউলিংয়ে ওএস হচ্ছে ইন্টারাপ্ট করতে পারে, কোনো একটা রানিং প্রসেসে ইন্টারাপ্ট করে তার যে সিপিইউ আছে সেটা আরেকটা প্রসেসকে দিয়া দেয়। তাহলে ওএস হচ্ছে ইন্টারাপ্ট করে কোনো একটা রানিং প্রসেসকে। এবং এই প্রসেসটা যেই সিপিইউটা হচ্ছে ইউজ করছিল সেইটা সে আরেকটা প্রসেসকে দিয়া দেয়। সো এটা হচ্ছে প্রিএমটিভ শিডিউলিং এখানে করে। অর্থাৎ এক্ষেত্রে এই রানিং প্রসেসটার কি হয়, এই রানিং প্রসেসটা রেডি অবস্থায় যায় আর কি, রানিং প্রসেসটা রেডি স্টেটে চলে যায়। তো এক্সাম্পল হিসেবে আমরা রাউন্ড রবিনকে বলতে পারি, এটা একটা প্রিএমটিভ শিডিউলিং। এছাড়াও শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, এটাও হচ্ছে প্রিএমটিভ। প্রায়োরিটি, এটাও প্রায়োরিটি শিডিউলিং। প্রিএমটিভ শিডিউলিংয়ের অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে এটা কোনো একটা প্রসেস সারাক্ষণ সিপিইউ ইউটিলাইজেশন করতে থাকবে আর অন্য কেউ ওইটা ইউজ করতে পারবে না, এমন মনোপলি যেন সৃষ্টি না হয়, এইটা সে প্রিভেন্ট করে। এবং প্রিএমটিভ শিডিউলিংয়ের কারণে আমরা একটু বেটার অ্যাভারেজ রেসপন্স টাইম পাই। এবং এটাই মূলত মডার্ন যে ওএসগুলো আছে, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, এগুলোতে মেইনলি প্রিএমটিভ শিডিউলিং ইউজ হয়। এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট, এবং যেহেতু অনেক ইনফরমেশন স্টোর করার ব্যাপার আছে এখানে, এটা ওভারহেড বেড়ে যায় কনটেক্সট সুইচিংয়ের ক্ষেত্রে। এবং লো প্রায়োরিটি প্রসেস যেগুলো আছে সেগুলো স্টারভেশনের কবলে পড়ে যেতে পারে। এবং অনেক সময় কনকারেন্সি ইস্যু হচ্ছে তৈরি হয় প্রিএমটিভ করার কারণে, শেয়ার্ড রিসোর্সে কিছু কনকারেন্সি ইস্যু দেখা দেয়। তো এটা মূলত অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ছিল। নন প্রিএমটিভ শিডিউলিংটা কি সেটা যদি আমরা একটু দেখি, নন প্রিএমটিভ শিডিউলিং
তো এটা আমরা এভাবে চিন্তা করতে পারি, যখন একটা প্রসেস হচ্ছে শুরু হবে, এইটা শেষ না হওয়া পর্যন্ত অথবা ইনপুট আউটপুটের জন্য ওয়েট না করা পর্যন্ত সিপিইউ সে ছাড়বে না। ওএস সিপিইউ ফোর্সফুলি নিয়ে যাইতে পারবে না। সো এটা আমরা বলতে পারি ওয়ান্স এ প্রসেস স্টার্টস it runs until it finishes or waits for input output. And সবচেয়ে important, OS cannot take CPU away forcefully. তো এটার কিছু উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটাও একটা নন প্রিএমটিভ। শর্টেস্ট অফ ফার্স্ট, যেটা এটাও নন প্রিএমটিভ। প্রায়োরিটি নন প্রিএমটিভ ভার্সন আছে। তো এটার অ্যাডভান্টেজ কি, এটা খুবই ইজি টু ইমপ্লিমেন্ট এবং এটার শিডিউলিং ওভারহেড হচ্ছে অনেক কম এবং কম্পিউটেশনাল রিসোর্সও খুবই কমই লাগে। আর এটার ডিসঅ্যাডভান্টেজ আমি এভাবে বলতে পারি, যেহেতু এটা নন প্রিএমটিভ, সো এটা ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকের মধ্যে পড়ে যেতে পারে। অর্থাৎ কেউ ইন্টেনশনালি আপনাকে একটার পর একটা সার্ভিস, আপনার রিসোর্স ইউজ করার একটা ব্যবস্থা করতে পারে, তখন এটা একটা ভালনারেবল সিচুয়েশনে চলে যাবে এবং সাধারণত এক্ষেত্রে অ্যাভারেজ রেসপন্স টাইম হচ্ছে হায়ার হয়। সো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। তো আমরা একটা টেবিল বানাবো এখন। এই টেবিলটার দিয়ে আমরা মূলত এই দুটা নিয়ে জিনিস ভালোভাবে বুঝবো আরো। ওকে, টেবিল প্যারামিটার প্রিএমটিভের জন্য আর হচ্ছে নন প্রিএমটিভ। তো একদম বেসিক থেকে যদি শুরু করি, সিপিইউ অ্যালোকেটেড ফর লিমিট, প্রিএমটিভে হচ্ছে সিপিইউ অ্যালোকেটেড ফর লিমিটেড টাইম, এবং নন প্রিএমটিভে সিপিইউ হেল্ড until process finish. Or waits. এটা একটা। ইন্টারাপশনের ক্ষেত্রে বলতে পারি ইন্টারাপ্ট প্রিএমটিভের ক্ষেত্রে ক্যান ওকে, ক্যান ইন্টারাপ্ট, আর এখানে ইন্টারাপশনের ব্যাপার নাই। স্টারভেশনের পসিবিলিটি হাই পসিবিলিটি, কিন্তু এখানেও পসিবল, মানে নন প্রিএমটিভের জন্য পসিবল, যদি অনেক লং বার্স্ট টাইম কোনো একটা প্রসেসর থাকে, তখন শর্ট বার্স্ট টাইমের তো একটা সমস্যা হয়ে যাবে, সে স্টারভেশনে কবলে পড়ে যাবে। বাট এটা লো বলতে পারি পসিবিলিটি আর কি। আর ওভারহেড প্রিএমটিভে হচ্ছে অনেক ইনফরমেশন রাখতে হয়, কার কতটুকু রিমেইনিং টাইম আছে, মানে ইনফরমেশন কাজে লাগাইতে হয় সোজা কথা। সো এটার ওভারহেডও বেশি, কনটেক্সট সুইচিংয়ে ওভারহেড হচ্ছে অনেক বেশি। সো হায়ার ডিউ টু
কনটেক্সট সুইচিং, আর নন প্রিএমটিভের ক্ষেত্রে এটা লোয়ার, কারণ ফিউয়ার কনটেক্সট সুইচ হয়। ফ্লেক্সিবিলিটির কথা যদি বলি তাহলে এটা বেশি ফ্লেক্সিবল, এটা একটু কম ফ্লেক্সিবল। মানে প্রিএমটিভি বেশি ফ্লেক্সিবল অ্যান্ড নন প্রিএমটিভ হচ্ছে কম ফ্লেক্সিবল। রেসপন্স টাইমের ব্যাপারে যদি চলে আসি, রেসপন্স টাইম অবশ্যই প্রিএমটিভের হচ্ছে কম হবে আর নন প্রিএমটিভের হচ্ছে বেশি হবে। এখানে ডিসিশন মেক করে কে? হু ইজ দ্য ডিসিশন মেকার? এখানে ওএস হচ্ছে মেইন ডিসিশন কন্ট্রোল করে প্রিএমটিভে, আর নন প্রিএমটিভে ওএস এর কন্ট্রোলটা হচ্ছে একটু কম, তেমন একটা কন্ট্রোল নাই। আর এইগুলা এইভাবে আমরা বিভিন্ন রকম পার্থক্য হচ্ছে করতে পারি। ওকে ওকে এবারে আমরা আলোচনা করব ডিসপ্যাচার অ্যান্ড শিডিউলার নিয়ে। ফার্স্ট আমরা আসলে দেখি যে শিডিউলার আসলে কি। শিডিউলার হচ্ছে ওএস এর এমন একটা অংশ, এমন একটা মডিউল যেটা মূলত সিলেক্ট করে প্রসেসকে, মানে এমন প্রসেসকে সিলেক্ট করে যেটা নেক্সট রান হবে, অর্থাৎ সে ডিসাইড করে কোন প্রসেসটা নেক্সটে রান হবে। রেডি কিউতে অনেকগুলো প্রসেস থাকতে পারে, সেখান থেকে সে ডিসাইড করবে কোন প্রসেসটা এখন সিপিইউ পাবে বা আদার রিসোর্স হচ্ছে পাবে। এটা হচ্ছে শিডিউলারের কাজ। এবং আমরা বলছিলাম শিডিউলার হচ্ছে লং টার্ম শিডিউলার হতে পারে, মিডিয়াম টার্ম শিডিউলার হতে পারে, অ্যান্ড শর্ট টার্ম শিডিউলার হতে পারে। এবং আমরা এও বলেছিলাম যে লং টার্ম শিডিউলারের ক্ষেত্রে আমরা মেইনলি যেটা ডিসাইড করি সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে নিয়ে আসি প্রসেসগুলোকে। এটা ডিসাইড করি যে কোন প্রসেসগুলোকে আমরা সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে নিয়ে আসব। আর মিডিয়াম টার্ম শিডিউলার এটা মেইনলি আমরা মেমোরি থেকে প্রসেসকে হচ্ছে টেম্পোরারিলি মুভ করি আর কি, রিমুভ করি এবং আবার প্রয়োজনে তাদেরকে রেডি কিউ থেকে ব্যাক করে দিই। এটা হচ্ছে একটা সোয়াপিং আর কি। আর শর্ট টার্ম শিডিউলার যেটা, সেটা হচ্ছে মূলত এই রেডি কিউ থেকে প্রসেস সিলেক্ট করার যে প্রসেস এক্সিকিউশনের জন্য, সেটা হচ্ছে শর্ট টার্ম শিডিউলার আর কি। তো এই তিনটা ইয়া ছিল। তো এখান থেকে আমরা অ্যাডভান্টেজটা কি তাহলে শিডিউলারের আমরা অলরেডি বলেছি। শিডিউলার মেইনলি সিপিইউ ইউজেস অপটিমাইজ করে এবং প্রসেসগুলোর হ্যান্ডলিংটা ফেয়ার হয় এবং সকল অবস্থায় প্রসেস ম্যানেজ করে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক বেশি কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট এবং এটা অনেক বেশি ওভারহেড তৈরি করে। রিয়েল টাইম যে সিস্টেমগুলো আছে এখানে বেশ ওভারহেড তৈরি করে। তাহলে ডিসপ্যাচারটা কি? এটাই তো নতুন টার্ম, ডিসপ্যাচার। তো ডিসপ্যাচারটা নিয়ে আমরা ফার্স্ট আজকে এখানে আলোচনা করব। ডিসপ্যাচার হচ্ছে খুবই স্মল একটা প্রোগ্রাম যেটা মেইনলি মানে এটা আমি এইভাবে চিন্তা করতে পারি, ডিসপ্যাচার হচ্ছে শিডিউলারের একজন অ্যাসিস্ট্যান্ট। শিডিউলার যদি বস হয়, ডিসপ্যাচার হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ সে, আচ্ছা আমরা একটা ফর্মাল ডেফিনেশন হচ্ছে লিখি। ডিসপ্যাচার ইজ এ স্মল প্রোগ্রাম that hands over the CPU to the process selected by the scheduler. তার মানে এইটা এক্সিকিউট হয়, ডিসপ্যাচার এক্সিকিউট হয় যখন সিলেক্ট মানে শিডিউলার প্রসেসকে সিলেক্ট করে। মানে when a scheduler selects a process, after then dispatcher executes. কি এক্সিকিউট করে? সিপিইউটাকে ওই প্রসেসের কাছে হ্যান্ড ওভার করে।
সে হেল্পার হিসেবে কাজ করে, সোজা কথা। ড্রাইভার হচ্ছে এখানে শিডিউলার, আর হেল্পার কন্ডাক্টর হচ্ছে এখানে ডিসপ্যাচার, এটা বলতে পারেন। ওকে, তো ফাংশনস, ডিসপ্যাচারের ফাংশনগুলো কি কি আছে? ফাংশনস, একটা ফাংশন হচ্ছে কনটেক্সট সুইচিং এ সে হেল্প করে। সে কি করে? কারেন্ট প্রসেস স্টেটকে হচ্ছে সেভ করে এবং নেক্সট প্রসেস স্টেটকে লোড করে, এই দুটা কাজ করে। তাহলে সেভস কারেন্ট প্রসেস and loads the next process state, এখানে একটা স্টেট হবে আর কি। ওকে, এটা আরেকটা কাজ আছে, এটা সুইচ টু ইউজার মোড। এটা প্রসেসকে ইউজার মোডে রান করে, কার্নেল মোডে না। সুইচ টু user mode, it ensures process runs in user mode, not in kernel mode. এটা আরেকটা কাজ আছে, এটা হচ্ছে জাম্প টু কারেক্ট লোকেশন। এটা প্রসেস যখন, মানে ধরেন একটা প্রসেসকে আমি পজ করেছি, যেই অবস্থায় পজ করেছিলাম, যখনই আমি রিস্টার্ট দিব সেই অবস্থা থেকেই তো রিস্টার্ট হবে। এই কাজটা কে করে? এই কাজে সহায়তা করে হচ্ছে এই ডিসপ্যাচার। সো জাম্প টু কারেক্ট লোকেশন। Restarts process from where it was paused. ওকে, তো ডিসপ্যাচারের অ্যাডভান্টেজটা কি? ও খুব ফাস্ট প্রসেস সুইচ করতে পারে এবং সিপিইউ টাইম অ্যালোকেশনও খুবই এফিশিয়েন্ট। কিন্তু সমস্যা আছে কিছু, ডিসপ্যাচারের কিছু লেটেন্সি, মানে কিছু স্মল ডিলে হইতে পারে। এবং ডিসপ্যাচার, যেহেতু আমি আগেই বলেছি, ডিসপ্যাচার হচ্ছে হেল্পার অফ দ্য শিডিউলার, সো ওর ডিপেন্ডেন্সি আছে শিডিউলারের উপর, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সো আমরা এখন একটা টেবিল বানাবো, যেই টেবিলের মাধ্যমে আমরা শিডিউলার অ্যান্ড ডিসপ্যাচারের মধ্যে কিছু পার্থক্য দেব। লেটস সি, ফার্স্ট আমরা একটা আমরা ওকে, প্যারামিটার শিডিউলার dispatcher, ফার্স্ট আমরা যদি ডেফিনেশনের কথায় আসি, এটা ডেফিনেশনটা আচ্ছা সংক্ষেপে লিখি। শিডিউলারের কাজ কি? কোন প্রসেসটা নেক্সটে রান করবে সে এইটা ডিসাইড করে, এটা হচ্ছে শিডিউলারের কাজ। আর ডিসপ্যাচার হচ্ছে সেই সিলেক্টেড প্রসেসকে সিপিইউ হ্যান্ড ওভার করে। সো এটা হচ্ছে ক্লিয়ার একটা ডেফিনেশন, দুইটা কিন্তু পার্থক্য, তাদের ফাংশনালিটি ডিফারেন্ট। সো এটা একটু লিখি, সিলেক্টস which process
to run next, and এটা হচ্ছে gives CPU to the selected process. শিডিউলারের টাইপ আমরা তো অলরেডি বলছি যে এটা লং টার্ম হইতে পারে, লং টার্ম, মিড টার্ম অ্যান্ড শর্ট টার্ম, কিন্তু এইটার কোনো টাইপ নাই, ডিসপ্যাচারের কোনো টাইপ নাই। এবং ডিপেন্ডেন্সির কথা যদি বলি, শিডিউলারের কোনো ডিপেন্ডেন্সি নাই, ও হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে পারে, কিন্তু ডিসপ্যাচার হচ্ছে ডিপেন্ড করে শিডিউলারের উপর, ডিপেন্ডস অন শিডিউলার। আর অ্যালগোরিদমের কথা যদি আসে, তো শিডিউলার অ্যালগোরিদম তো আমরা অলরেডি দেখছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেস্ট জব ফার্স্ট, রাউন্ড রবিন, এরকম এটসেট্রা। কিন্তু ডিসপ্যাচারে এরকম কোনো অ্যালগোরিদম নাই। আর শিডিউলারের ক্ষেত্রে শিডিউলিংয়ের টাইম হচ্ছে ইউজুয়ালি নেগলিজিবল হয়, কিন্তু ডিসপ্যাচারে কিছু ল্যাটেন্সি ইস্যু আছে, সো মিজারেবল কিছু ল্যাটেন্সি আছে। সো এটাও একটা ভালো গুরুত্বপূর্ণ পার্থক্য, টাইম টেকেন। এই শিডিউলারের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা এটাকে নেগলিজিবল বলি, এটা স্মল, মিজারেবল আর কি বলা যায়। ফাংশনটা কি শিডিউলার হচ্ছে প্রসেস সিলেক্ট করে এবং কোনো একটা প্রসেস রেডি স্টেটে যাবে নাকি ব্লকড কিউজে যাবে, এটাও সে ডিসাইড করে। ডিসপ্যাচার হচ্ছে কনটেক্সট সুইচ করে, মড সুইচ করে, জাম্প টু প্রোগ্রাম লোকেশন, এই তিনটা কাজ মেনলি শিডিউলার ডিসপ্যাচার করে। তো এটাও ইম্পর্টেন্ট আসলে। ফাংশন ও মূলত শিডিউলার কি করে, সিলেক্ট প্রসেস, তারপরে ম্যানেজ করে, ম্যানেজেস রেডি অর ব্লকড কিউজ। আর ডিসপ্যাচার হচ্ছে কনটেক্সট সুইচিং করে, দেন সে জাম্প টু প্রোগ্রাম লোকেশন। এছাড়াও ইউজার মোডে নেয়, সো মড সুইচিংও করে। আচ্ছা, কোনটার পারপাস কি? শিডিউলারের পারপাস হচ্ছে সে ডিসাইড করে which process to run, ইয়েস। আর ডিসপ্যাচার হচ্ছে লাইক, এটা তো অলরেডি বলে ফেলছি আমরা। আর ডিসপ্যাচার হচ্ছে ওই যে কোন প্রসেস, ডিসাইডেড প্রসেস, যেই প্রসেসটা রান করবে তারে খালি সিপিইউ দিয়ে আসে, এই কাজটা করে। এক্সিকিউশন টাইম আমরা যদি বলি, এক্সিকিউশন টাইম শিডিউলারের হচ্ছে লঙ্গার দেন ডিসপ্যাচারের ক্ষেত্রে টাইমটা হচ্ছে শর্ট। সো এইটাই ছিল ডিসপ্যাচার অ্যান্ড শিডিউলারের মধ্যে পার্থক্য। এবারে আমরা স্টারভেশন অ্যান্ড এজিং ইন অপারেটিং সিস্টেম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্টারভেশনটা কি? এটা ইনডেফিনিট ব্লকিং বলা যায়, অর্থাৎ এটা যখন লো প্রায়োরিটি প্রসেসকে ওয়েট করতে হয় অনেক লম্বা সময়, তখন আমরা বলতে পারি যে এটা স্টারভেশনে আছে। লো প্রায়োরিটি প্রসেসকে কেন ওয়েট করতে হচ্ছে লম্বা সময় ধরে, ইনডেফিনিটলি কেন ওয়েট করতে হচ্ছে? কারণ হাই প্রায়োরিটি প্রসেস
বারবার সিপিইউ বা রিসোর্স নিয়ে নিচ্ছে, ফলে লো প্রায়োরিটি ডাজন্ট গেট দ্য চান্স টু রিসিভ দ্য রিসোর্সেস, হেন্স দ্য স্টারভেশন কজেস, রাইট? তাহলে আমরা এটা বলতে পারি এইভাবে। ওকে, স্টারভেশন হচ্ছে ইনডিফিনিট, এটাকে ইনডিফিনিট ব্লকিংও বলা যায়। ইনডিফিনিট ব্লকিং, এটা it occurs when a low priority process waits indefinitely because higher priority process keep occupying the CPU or the resources. সো এইভাবে আমি বলতে পারি আর কি। তো স্টারভেশনের কারণ তাহলে আমরা কি আইডেন্টিফাই করলাম? যে হাই প্রায়োরিটি প্রসেস সবসময় রিসোর্স নিয়ে নিচ্ছে, মনোপোলাইজেশন অফ রিসোর্স, এবং যদি রিসোর্স অ্যালোকেশনে যে ডিসিশনগুলো হচ্ছে এগুলো যদি খুবই পোর হয় তাহলেও স্টারভেশন হইতে পারে। এবং অনেক যদি র্যান্ডম সিলেকশন হয় তাহলেও কিন্তু লো প্রায়োরিটি প্রসেস এক্সিকিউশন থেকে বঞ্চিত হয়। সো এটাও এক ধরনের স্টারভেশনের কারণ হয়। তো এই স্টারভেশনকে কিভাবে কন্ট্রোল করা যায়, এই কন্ট্রোলিং প্রক্রিয়া বা প্রসেসটা হচ্ছে এজিং। এজিং ইজ দ্য প্রাইমারি টেকনিক যেটা স্টারভেশনকে প্রিভেন্ট করে। তাহলে এজিং এজিং হচ্ছে প্রিভেন্টস স্টারভেশন। তাহলে এজিংটা কি? এখন প্রশ্ন হচ্ছে এজিংটা কি? এজিং হচ্ছে প্রায়োরিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা, প্রসেসগুলার প্রায়োরিটি, মানে যেই প্রসেসগুলা ওয়েটিংয়ে আছে রেডি কিউতে, ওয়েটিংয়ে আছে ওভার দ্য টাইম আমাদের গ্র্যাজুয়ালি তাদের প্রায়োরিটি হচ্ছে ইনক্রিজ করার যে একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে এজিং। সো আমি এইভাবে বলতে পারি, এজিং gradually increases the priority of processes waiting in the ready queue over time. তাহলে আমাদের কি আইডিয়া হচ্ছে এখানে, কি আইডিয়া হচ্ছে লং ওয়েটিং প্রসেস আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হাই প্রায়োরিটি হতে থাকবে। এটার ফলে যেটা হবে স্টারভেশন হবে না, এবং এটা ফেয়ার রিসোর্স অ্যালোকেশন এবং স্টারভেশনটা কমায় দিবে, এটা এনশিওর করবে, মোটামুটি এটা নিশ্চিত। তো এজিং আসলে কি করে, মানে এটার অ্যাডভান্টেজটা কি? এইটা স্টারভেশন প্রিভেন্ট করে, প্রায়োরিটি বেসড যে শিডিউলিংগুলো আছে সেখানে স্টারভেশন এটা হচ্ছে প্রিভেন্ট করে, এবং সিপিইউ অ্যালোকেশনটা যাতে ফেয়ার হয় সব প্রসেসের জন্য এটাও সে এনশিওর করে। ফলে কি হয়, সিস্টেম খুব ভালো রেসপন্সিভনেস হয় এবং প্রায়োরিটি লেভেল সবসময় ব্যালেন্স থাকে। এটা লং টার্ম
সিস্টেম পারফরমেন্সের জন্য ভালো হয়, রাইট? এটার লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা একটু কমপ্লেক্স এবং এটার ওভারহেড ম্যানেজ করতে হয়, অনেক সময় আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার দেখা দেয়, কারণ অনেক বেশি স্লো যদি এজিং প্রক্রিয়ায় হয় তাহলে কিন্তু একটা সমস্যা, আবার অনেক বেশি এজিং যদি অনেক বেশি ফাস্ট হয় তাহলে সেটাও কিন্তু সমস্যা। সো আনপ্রেডিক্টেবল অনেক সিচুয়েশন আসতে পারে, এবং নতুন যে প্রসেসগুলো আসতেছে সেগুলো কিন্তু স্টারভেশন হয়ে যেতে পারে। সো এটা একটা সমস্যা, এগুলাই হচ্ছে তাদের লিমিটেশন। তো আমরা আচ্ছা এগুলো আমরা একটু লিখে ফেলি, আমরা এটার ডিসঅ্যাডভান্টেজটা লিখি, এজিং এর ডিসঅ্যাডভান্টেজ। Disadvantage of aging, এটা খুবই কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট, এটার ওভারহেড ইস্যু আছে, ম্যানেজ করতে হয়। আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার অলরেডি বলে ফেলছি, কারণ টু স্লো আর টু ফাস্ট এজিং এটা অনেক সময় আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার বা আনফেয়ারনেস তৈরি করে। এবং নিউ প্রসেস হচ্ছে স্টারভেশন হতে পারে, নিউ প্রসেস স্টারভেশনে পড়ে যেতে পারে। ওকে, আমরা একটা টেবিল হচ্ছে ক্রিয়েট করব। লেটস ক্রিয়েট প্যারামিটার starvation and deadlock, এইটা একটা প্যারামিটার। স্টারভেশন কখন হয়, অকারেন্স টাইম, অকারেন্স হয় যখন লো প্রায়োরিটি প্রসেস কে ইনডেফিনিটলি ওয়েট করতে হয়। লো প্রায়োরিটি প্রসেস ওয়েটস ইনডেফিনিটলি। আর ডেডলক হচ্ছে, মনে করেন 3টা প্রসেস আছে, প্রসেস নাম্বার 1 হচ্ছে একটা রিসোর্স ধরে রাখছে, যেই রিসোর্সটা প্রসেস 2 এর লাগবে, আবার প্রসেস 2 একটা রিসোর্স ধরে রাখছে যেটা আবার প্রসেস 1 এর লাগবে, কেউ কাউকে দিচ্ছে না, সো সিস্টেম স্টাক। সো এটা একটা ডেডলক। তো আমি এইভাবে বলতে পারি, নো প্রসেস ক্যান proceed due to okay now স্টারভেশনে অন্য প্রসেসগুলো কিন্তু আদার প্রসেসের অবস্থা কি হয়, স্টারভেশনে অন্য প্রসেস কিন্তু স্টিল রান করতে পারে, শুধু লো প্রায়োরিটি প্রসেসটা পারে না, ক্যান স্টিল রান, বাট in deadlock situation no one can progress, none can progress. সো আমরা এটাকে বলতে পারি এরকম, স্টারভেশন আসলে লাইভ লকড, আর ডেডলক হচ্ছে সার্কুলার ওয়েটিং। তো আমরা যদি এক কথায় বলি, স্টারভেশন হচ্ছে হাংরি প্রসেস যেটা ওয়েট করতেছে ফরএভার কিন্তু রিসোর্স পাচ্ছে না, আর এজিং হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং প্রায়োরিটি টু ফিড দ্য হাংরি, ওই হাংরি প্রসেসকে আস্তে আস্তে আমরা খাওয়ানোর যে প্রক্রিয়া সেটাকে আপনি এজিং বলতে পারেন। সো এইটা ছিল আমাদের প্রসেস শিডিউলিংয়ের আজকের ডিসকাশনের অংশ। আমরা প্রায় 8টা টপিক নিয়ে আলোচনা করেছি। আমাদের পরবর্তী টপিকগুলো প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের উপর হবে, প্রসেস ডেডলকের উপর হবে, এছাড়াও কিছু পেজিং অ্যালগোরিদম, রিসোর্স অ্যালোকেশন অ্যালগোরিদম, ব্যাংকার্স অ্যালগোরিদম, এরকম অনেক ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।